বিশ্বজুড়ে নোবেল জয়ের জয়গান এক জিনিস আর জাতিসংঘের মসনদ অন্য জিনিস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে স্বপ্নের বেলুন ফোলানো হচ্ছিল, ভ্লাদিমির পুতিন তাতে পিন ফুটিয়ে দিলেন এক নিমিষেই। ভূরাজনীতির ময়দানে আবেগ বা ইমেজের কোনো দাম নেই, কেবল আছে ক্ষমতার দাপট। রাশিয়ার ভেটো মানেই সব খেলার সমাপ্তি। ইউনূসের বিশ্বজয়ের স্বপ্ন কি তবে কেবলই মরীচিকা? পুতিনের এই না স্পষ্ট করে দিল আন্তর্জাতিক রাজনীতি কোনো আবেগের জায়গা না, এটা কেবল শক্তির নির্দয় খেলা। কিভাবে ইউনূসের এই স্বপ্ন দিবার স্বপ্নে পরিণত হলো, কিভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাশিয়ার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার খেসারত দিতে হচ্ছে, আর কিভাবে চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলো তার নামের উপর লাল দাগ টেনে দিয়েছে, আজ তার এক ইঞ্চি পোস্টমর্টেম করব। In Bangladesh's history, they hide out of 300 foreign bases, they were 18 highest at one point. খেলা জমে উঠেছে, এখন খেলা শুরু হয়েছে এবং খেলা জমে উঠেছে। এখন শুধু ফলাফল, আর ফলাফলটা হচ্ছে বিমান যখন অবতরণ করবে, শেখ হাসিনা বহনকারী বিমান, সেটা হচ্ছে ফলাফল। মানে এই বিষয়টা দেখে আমার কাছে যেটা মনে হলো যে সমগ্র বিশ্বব্যাপী দলটা তাদের কর্মকাণ্ড স্বাভাবিক করার জন্য, নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সমগ্র বিশ্বব্যাপী তারা কাজ করতেছে, দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে। আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক সমর্থন জোরদার করা বা কূটনৈতিক তৎপরতা বাড়াতে বেশ কোমর বেঁধে নেমেছে দলটি। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রতিনিধির সাথে বৈঠক করা শুরু করেছে দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। সবশেষ ইউরোপীয় পার্লামেন্টের সদস্য বিলি ক্লেহারের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নেতারা। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং কি নিয়ে আলোচনা করা হয়েছে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল বিশ্লেষণগুলো দেখে আসি। যারা ভেবেছিলেন এদেশের মানুষকে ধোঁকা দিয়ে এনজিওর গলাভরা বুলি আউড়িয়ে আর বিশ্ব মোড়লদের দালালি করে আন্তর্জাতিক মঞ্চের সর্বোচ্চ চেয়ারে গিয়ে বসবেন, আজ তাদের সেই অলিক খায়েশ এবং দিবাস্বপ্ন একেবারে ধপাস করে মাটির সাথে মিশে গিয়েছে। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, অবশেষে ডক্টর ইউনূসের জাতিসংঘের মহাসচিব হওয়ার রঙিন খায়েশ পুরোপুরি ধূলিসাৎ হয়ে গিয়েছে। ব্যর্থ মনোরথ আর তীব্র লজ্জা নিয়ে সে এখন শুধু দেশ বিদেশে মানুষের কাছ থেকে মুখ লুকিয়ে বেড়াচ্ছে। যদিও এতদিন পর্যন্ত ইউনূসের পেইড সোশ্যাল মিডিয়া বাহিনী বা ট্রল বাহিনী, তার দালালেরা আর রোবোটিক বট বাহিনী রীতিমতো রাজপথে আর অনলাইনে স্লোগান দিচ্ছিল যে ইউনূসই নাকি হতে চলেছেন জাতিসংঘের পরবর্তী কর্ণধার। কিন্তু আসল ও শেষ খবর কি বলছে? শেষ খবর বলছে তাদের এই প্রচারণাই ছিল শতাব্দীর অন্যতম বড় বাটপারি ও ধোঁকাবাজি। জাতিসংঘের মহাসচিব নিয়োগের প্রক্রিয়া যখন থেকে শুরু হয়েছে, সম্ভাব্য প্রার্থীদের যে তালিকা চূড়ান্ত হয়েছে, সেখানে ইউনূসের নামের কোনো নাম নিশানাই নেই। আজ জ্যেষ্ঠ সাংবাদিক, কলামিস্ট, ব্লিটজ পত্রিকার সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরীর এক মহাবিস্ফোরক তথ্যবহুল কলামের উপর ভিত্তি করে আমরা এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল ছিঁড়ে ফেলার চেষ্টা করব। কিভাবে ইউনূসের এই স্বপ্ন দিবার স্বপ্নে পরিণত হলো, কিভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাশিয়ার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার খেসারত দিতে হচ্ছে, আর কিভাবে চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলো তার নামের উপর লাল দাগ টেনে দিয়েছে, আজ তার এক ইঞ্চি পোস্টমর্টেম করব, ইঞ্চি। শেষ পর্যন্ত দেখুন, আর চক্রান্তকারীদের এইসব ভয়ঙ্কর মুখোশ আমরা তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আসুন প্রথমে একটু আন্তর্জাতিক নিয়মকানুন এবং আসল সত্য খবরের রেফারেন্সগুলো ভালোভাবে খতিয়ে দেখি, যা সালাউদ্দিন শোয়েব চৌধুরী তার প্রতিবেদনে অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেছেন। জাতিসংঘের মহাসচিব পদের জন্য যে আনুষ্ঠানিক প্রক্রিয়া গত বছর 25 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল, তখন থেকে মূলত সম্ভাব্য 4 জন বিশ্ব নেতার নাম শক্তিশালী প্রার্থী হিসেবে সামনে এসেছে। আর অত্যন্ত পরিতাপের বিষয় হলো 4 জনের তালিকায় ইউনূসের নাম কোথাও নেই। এই 4 জনের মধ্যে আমরা জেনে নেই 4 জন আসলে কারা। এই 4 জন, প্রথম জন হলেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি IAEA এর বর্তমান প্রধান, আর্জেন্টিনার অত্যন্ত প্রভাবশালী নাগরিক রাফায়েল মারিয়ানো গ্রোসি, যার নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেছে আর্জেন্টিনা। চিলির সাবেক সফল প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলট জেরিয়া, যার নাম যৌথভাবে প্রস্তাব করেছে চিলি, ব্রাজিল এবং মেক্সিকো। সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সল, যার নাম প্রস্তাব করেছে ব্রুন্ডি। এবং চতুর্থ জনের নাম হলো জাতিসংঘের কনফারেন্স অ্যান্ড ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট UNCTAD এর বর্তমান মহাসচিব রেবেকা গিনপ্যান মায়ুসফিস, এই হচ্ছে যার নাম প্রস্তাব করেছে আবার কোস্টারিকা। এই হলো আসল আন্তর্জাতিক খতিয়ান। এই 4 জন বিশ্ববিখ্যাত কূটনীতিক ও রাষ্ট্রনায়কদের পাশে ইউনূসের মতো একজন বিতর্কিত সুদের ব্যবসায়ীকে কে বসায় ভাই, সেটা এখন আমাদের প্রশ্ন। অথচ তার পেটোয়া বাহিনী এমন প্রচারণা চালাচ্ছিল যেন জাতিসংঘ ইউনূসের পৈতৃক সম্পত্তি আর
তিনি গিয়েই চেয়ারে বসে পড়বেন। এই 4 প্রার্থীর নাম যখন অফিসিয়ালি চলে এসেছে তখন পরিষ্কার হয়ে গিয়েছে যে ইউনূসের এই খায়েশ আসলে একটা বিরাট ফাঁকা বেলুন ছাড়া আর কিছুই নাই। দর্শক, আমরা একটু আপনাদের সেই আমাদের সালাউদ্দিন শোয়েব চৌধুরীর যে স্ট্যাটাসটা আছে সেটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। তার লেখা যেটা আছে, অবশেষে ইউনূসের জাতিসংঘ খায়েশ ধপাস। ইউনূস আর জাতিসংঘের মহাসচিব হওয়ার খায়েশ পূর্ণ হলো না। ব্যর্থ মনোরথ নিয়ে সে এখন ক্রমাগত মুখ লুকাবে। যদিও অনেকের ধারণা ছিল ইউনূস জাতিসংঘের মহাসচিব হতে চলেছেন। ইউনূসের দালাল আর বটবাহিনী তো রীতিমতো স্লোগান দিতে শুরু করেছিল, কিন্তু শেষ খবর বলছে জাতিসংঘের মহাসচিব নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে গত 25 সেপ্টেম্বর। তখন থেকে এই মহাসচিব পদে সম্ভবত 4 জন প্রার্থীর নাম এসেছে, সেখানে ইউনূস নেই। দর্শক, সেই 4 জনের নাম আমি আপনাদেরকে বলেছি। মহাসচিব পদে অনেক লোক দেখানো আনুষ্ঠানিকতা থাকলেও আদতে মহাসচিব নির্বাচিত করে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য রাষ্ট্র, যারা তাকে ভোটহীনভাবে নির্বাচিত করে। পরবর্তীতে বাকি সদস্য রাষ্ট্রগুলোকে তাকে নির্বাচিত করে। এতদিন পর্যন্ত এটাই হয়ে এসেছে, এটাই নিয়ম। ইউনূস যদি মহাসচিব পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতো তাহলে চীন ও রাশিয়া কিংবা এই দুই দেশের একটি ইউনূসকে বিষয়ে ভেটো দিত। এ কারণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে চীনে যান এবং এখন রাশিয়া আছেন। তিনি যে কোনো মূল্যে ইউনূসের নাম অন্তর্ভুক্ত করা সহ চীন ও রাশিয়ার সমর্থন আদায়ের মারিয়ার চেষ্টা করে যাচ্ছেন। এক্ষেত্রে নাম প্রকাশ করার সত্ত্বে ক্রেমলিনের একটি অত্যন্ত ক্ষমতাধর সূত্র আমাকে জানালো ইউনূসকে রাশিয়া কোনোভাবেই সমর্থন দেবে না। কারণ মস্কো জানে ইউনূস মূলত আমেরিকার দালাল। জানি অনেকে প্রশ্ন করবেন রাশিয়ার আমার সোর্স হলো কিভাবে। উত্তর সহজ, আমি এখনো একটানা 7 বছর রাশিয়ার সরকারি বার্তা সংস্থার প্রধান প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করেছি। এখনো সে দেশের রাষ্ট্রীয় দৈনিক রসিসকায়া গেজেট পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি আমি। রাশিয়ার প্রভাবশালী গণমাধ্যম RTA এবং এর এডিটর ইন চিফ মার্গারিটা সিমানিয়ান আমার ঘনিষ্ঠ বন্ধু। এছাড়াও রুশ পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ে আমার বন্ধু আছে, যারা অনেক, যারা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। ইউনূসের অত্যন্ত ভুল ছিল রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন রোসাটম, যেটি রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণ করছে, এটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে দাবি করা রোসাটম নাকি শেখ হাসিনাকে $5 মিলিয়ন ঘুষ দিয়েছেন। সব মিলে জাতিসংঘের মহাসচিব হওয়ার যে স্বপ্ন ইউনূস দেখছেন সেটা এর মাঝে দিবাস্বপ্নে পরিণত হয়েছে। আশা করি এভাবেই দুর্বৃত্ত ইউনূসের সব স্বপ্ন একে একে ভেঙে চৌচির হবে। দর্শক, এই যখন অবস্থা এবং এর উপরে যে ইটা রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখছি বলছে ইউনূসের জাতিসংঘের মহাসচিব হওয়ার খায়েশ ও স্বপ্নের পতন। এই যখন অবস্থা, জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের সম্ভাব্য পদের তালিকা প্রকাশ, ইউনূসের নাম না থাকা এবং পর্দার আড়ালে ভূ রাজনৈতিক সমীকরণে বিশেষ সংবাদ বিশ্লেষণও করেছে মুক্তিবার্তা। এই যখন অবস্থা দর্শক, তখন আমরা যে জিনিসটা আপনাদের সামনে বলতে চাই বা দেখাতে চাই সেটা হচ্ছে, অনেকেই হয়তো মনে করতে পারেন জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচন তো অনেক লোক দেখানো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হয়ে যায়, তাহলে ইউনূস কেন পারলো না সেই কথাটা উনি বলেছেন। আমি একটু বিস্তারিত করি। এখানে আসল সমীকরণটা বুঝতে হবে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আদতে জাতিসংঘের মহাসচিব কে হবেন তা পর্দার আড়ালে নির্ধারণ করে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য। এই 5 স্থায়ী সদস্য রাষ্ট্র যাকে কোনো ধরনের ভেটো ছাড়া সর্বসম্মতিভাবে নির্বাচিত করে, পরবর্তীতে বাকি সাধারণ সদস্য রাষ্ট্রগুলো তাকে আনুষ্ঠানিকভাবে ভোট দিয়ে নির্বাচিত করে। এটাই এ যাবৎকালে নিয়ম। দর্শক, এখন ভাবুন ইউনূস যদি কোনোভাবে এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে যেতেন, তবে চীন অথবা রাশিয়া কিংবা এই দুই পরাশক্তি দেশের অন্তত একটি দেশ ইউনূসের নামের উপর সরাসরি ভেটো ক্ষমতা প্রয়োগ করত। আর এই মহাবিপদ টের পেয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে তড়িঘড়ি করে চীন সাপোর্ট করেছিলেন এবং বর্তমানে আবার তিনি রাশিয়ায় গিয়েছেন। তিনি যে কোনো মূল্যে যে কোনো শর্তে ইউনূসের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য এবং চীন ও রাশিয়ার সমর্থন আদায়ের জন্য মারিয়া ও লজ্জাজনক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু লাভ কি হলো? ব্লিটজ সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরীকে নাম প্রকাশ না করার সত্ত্বে ক্রেমলিনের একটি অত্যন্ত ক্ষমতাধর ও নীতি নির্ধারক সূত্র জানিয়েছে ইউনূসকে রাশিয়া কোনোভাবেই কোনো অবস্থাতেই আন্তর্জাতিক সমর্থন দিবে না। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী রাশিয়া এত বড় সোর্স কিভাবে হলো, সেটা উনি বলেছেন এবং আমি একটু আগে আপনাদেরকে পড়ে শুনিয়েছি যে ওনার সোর্সটা আসলে কোথায়। তাহলে আমরা যেটা বলতে পারি দর্শক, ইউনূস ও তার এই সরকারের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক এবং কৌশলগত ভুলটি কোথায় ছিল, সেটা হচ্ছে এই যে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বিশ্বখ্যাত প্রতিষ্ঠান রোসাটম, যেটি বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে, তার বিরুদ্ধে সম্পূর্ণ বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অভিযোগ এনেছিল এই বাটপার ইউনূস এবং তার দোসররা দাবি করেছিল যে রোসাটম নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে $5 মিলিয়ন ঘুষ দিয়েছেন। ভাবুন একবার, একটা আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ ছাড়া এমন জঘন্য ও নোংরা মিথ্যাচার ছড়ানো হলো। রোসাটম এবং রাশিয়ার সরকার এই মিথ্যা অভিযোগকে তাদের রাষ্ট্রীয় মর্যাদার উপর চরম আঘাত হিসেবে নিয়েছেন। মস্কো খুব ভালো করে বুঝে গিয়েছে যে এই ইউনূস শুধু রাশিয়ার স্বার্থের বিরোধিতা করছে না, বরং আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ার সম্মানহানি করার জন্য পশ্চিমা প্রভুদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করছে। কারণ এই রোসাটম শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এই পারমাণবিক প্রকল্পগুলো পরিচালনা করে থাকে বা প্রজেক্টগুলো করে থাকে। এই মিথ্যাচারের ফলে রাশিয়ার ক্ষোভের আগুন আজ ইউনূসের জাতিসংঘের মহাসচিব হওয়ার অনেক স্বপ্নকে পুড়িয়ে ছারখার করিয়ে দিয়েছে। সব মিলিয়ে যে স্বপ্নের জাল তিনি বুনেছিলেন তা এর মাঝে এক অতি করুণ দিবাস্বপ্নে পরিণত হয়ে গিয়েছে।
বন্ধুরা, জ্যেষ্ঠ সাংবাদিক সালাউদ্দিন শরীফ চৌধুরী তার কলামের শেষে যে কথাটি লিখেছেন, আজ প্রতিটি দেশপ্রেমিক মানুষের সেই কণ্ঠে একই সুর। আশাটুকু এটাই যে এভাবে এই দুর্বৃত্ত ও আন্তর্জাতিক তাবেদার ইউনূসের সব অন্যায় স্বপ্ন একে একে ভেঙে চৌচির হয়ে যাবে। এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে বিশ্বমঞ্চে সাধু সাজার দিন এখন শেষ। জাতিসংঘের মহাসচিব হওয়ার খায়েশ ধপাস হওয়ার মাধ্যমে প্রমাণ হয়ে গিয়েছে সত্যের জয় অনিবার্য এবং কোনো দালাল কখনো চিরকাল টিকে থাকতে পারে না। দর্শক, আপনারা কি মনে করেন ক্রেমলিনের এই শক্ত অবস্থান আর ব্রিটিশ সম্পাদকের এই মহাবিস্ফোরক তথ্য কি প্রমাণ করে না যে ইউনূসের আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ ইউনূস একগড়া হয়ে গিয়েছেন? আমেরিকার এই দালালের সব স্বপ্ন কি এভাবেই ভেঙে যাওয়া উচিত নয়? কমেন্ট বক্সে আপনাদের তীব্র সাহসী এবং স্বাধীন মতামতগুলো আমাদের লিখে জানাবেন। ভিডিওটি লাইক শেয়ার করে এর আসল সত্যের খবরটি দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যায়ের বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের সাথে থাকুন। এখন বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে বরাবর মতো বলতে চাই, আপনার ঘরে ছোট ছোট বাচ্চা, মেয়ে, ছেলে, শিশু এবং যারা তরুণ বয়সের শিশু রয়েছে এবং পরিবারের অন্যান্য যারা বয়স্ক মা বাবা, সন্তান বা বড় মুরব্বী রয়েছে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপির জঙ্গিদের থেকে নিরাপদ আশ্রয় রাখুন এবং সর্বদা নিরাপদ রাখুন যদি তাদেরকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে চান। গত 19 মে ভারতের 3টি সংবাদ মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ইমেল সাক্ষাৎকার ছাপা হয়েছিল। ওই সাক্ষাৎকারগুলোতে তিনি প্রথমবারের মতো বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার কথা বলেন। কিন্তু একদিকে সরকার নির্বাহী আদেশে তার দলের কার্যক্রম নিষিদ্ধ আছে, অন্যদিকে তার উপর ঝুলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির দণ্ড। এমন পরিস্থিতিতে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন ছিল, তিনি যে ফিরবেন বলছেন সেটি কিভাবে? আনন্দবাজার পত্রিকাকে শেখ হাসিনা বলেছিলেন তিনি এবং তার দল আওয়ামী লীগ আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে যে ফিরবে তার জন্য নীরবে প্রস্তুতি চলছে। সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছিল, এই নীরব প্রস্তুতিটা ধরনটা কি রকমের? সেটার ইঙ্গিত পাওয়া যায় ওই 3টি ইমেল সাক্ষাৎকারে। মিলেনিয়াম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি মাথা উঁচু করে ফিরবেন। দ্য হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তার অনুপস্থিতির অর্থ তার নীরবতা নয়, কারণ তিনি কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে মাথা উঁচু করে ফেরার জন্য কাজ করছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে ইতিমধ্যে বড় রকমের কূটনৈতিক তৎপরতা শুরু হয়ে গেছে। দলের কয়েকজন সিনিয়র নেতাকে এর জন্য দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এই দায়িত্বপ্রাপ্তদের একজন হলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত। জনাব মিল্লাত 7 জুন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনুযোগ ও উদ্বেগের কথা জানিয়েছেন। সূত্রগুলো বলছে ওই বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয়েছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেওয়া হচ্ছে। রোববার আয়ারল্যান্ডের কর্ক সিটি কাউন্সিলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, গণতান্ত্রিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন হাবিবে মিল্লাত। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন এবং দলটির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সমর্থন চান। একই সঙ্গে দেশে একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি পরিস্থিতির ইতিবাচক উত্তরণে গঠনমূলক সহযোগিতার কথাও জানান। 8 জন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নেতারা বৈঠক করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য বিলি ক্লেহারের সঙ্গে। বৈঠকে তারা আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, দেশে সুষ্ঠু রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন। সোমবার আয়ারল্যান্ডের কর্কে অবস্থিত ক্লেটন হোটেল সিলভার স্প্রিংসের লবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় গ্রেপ্তার হওয়া দলটির মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীদের জামিনের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের সহযোগিতা কামনা করা হয়। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে হাবিবে মিল্লাত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য সিনথিয়া নিমুর্খ, আয়ারল্যান্ডের সংসদ সদস্য শেন মনিহান এবং কর্ক কাউন্টি কাউন্সিলর লর্ড মেয়র ফার্গাল ডেনিহির সঙ্গেও আলাদা বৈঠক করেছেন। বৈঠকগুলোতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক অধিকার এবং বিরোধী মতের উপর চাপের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে। দলটির নেতারা বলছেন দলটির শীর্ষ কয়েকজন নেতার নেতৃত্বে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জার্মানি ও ফ্রান্স এবং কানাডার মতো শক্তিশালী পশ্চিমা দেশ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে এ মাসে বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে বাংলাদেশের গণমাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ফেরা নিয়ে আলোচনা বেশ জোরদার হচ্ছে। বিশেষ করে প্রথমে চট্টগ্রাম, পরে নোয়াখালী ও কুমিল্লাতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর বড় মিছিল ও শোডাউন ব্যাপক হারে বাড়ার পর এই আলোচনা চলছে সবখানে।
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে 6 জুন সরকারের শীর্ষ মহলে এ নিয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। প্রতিবেদনটি আমাদের হাতে এসেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, আগামী 11 জুন শেখ হাসিনার কারামুক্তি দিবস। দিবসটিকে কেন্দ্র করে তারা বড় ধরনের শোডাউন করতে পারে। প্রতিবেদনটিতে পুলিশ 4টি পর্যবেক্ষণ দিয়েছে। তার মধ্যে একটি হলো, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের প্রয়াত নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তোফায়েল আহমেদ এবং একেএম রহমাতুল্লাহ জানা যায় যে জনসমাগম হয়েছে তাতে বোঝা যাচ্ছে দলটি বিপুল জনসমর্থন ফিরে পাচ্ছে এবং তারা সাংগঠনিকভাবে উজ্জীবিত হচ্ছে। আর এই উজ্জীবিত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন দলটির সভানেত্রী নিজেই। সবশেষ পর্যবেক্ষণটি হলো, দলটির নেতারা দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন ব্যাপকভাবে। পুলিশের রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের 1 জানুয়ারি থেকে 15 মে পর্যন্ত আওয়ামী লীগের পদস্থ 129 জন নেতা দেশে ফিরে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তাদের অনেকের জামিন পেয়ে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। পুলিশ রিপোর্টটিতে একটি ম্যাপ দিয়ে 16টি স্থান নির্দেশ করে সরকারকে বলেছে, এসব স্থানে সামনের কয়েকটি দিনে আওয়ামী লীগের তৎপরতা ব্যাপক হারে বাড়তে পারে। পুলিশের রিপোর্টটিতে এরই মধ্যে জামিনে মুক্ত হওয়া আওয়ামী লীগের 5 জন বড় নেতার রাজনৈতিক তৎপরতা নজরদারিতে রাখার সুপারিশ করা হয়েছে। এরা হলেন সাবির হোসেন চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি, ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। সরকার একটি সূত্র বলছে, দেশে যে আওয়ামী লীগের তৎপরতা সেটিকে পুলিশ বা রাজনৈতিকভাবে হ্যান্ডেল করা সরকারের জন্য অনেক সহজ, কিন্তু আন্তর্জাতিক মহলে এমনিতেই বিগত নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক না হওয়া নিয়ে অনেকের আপত্তি আছে। কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমল থেকেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি নিয়ে কড়া আপত্তি ছিল। বিষয়টি নিয়ে তারা নির্বাচনের আগে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন বিএনপি সহ একাধিক পক্ষের সাথে তখন বৈঠক করেছিল। এখন আওয়ামী লীগের এই কূটনৈতিক তৎপরতা শুরু হওয়ায় বিষয়টি সরকার উপর মহলকে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকারের এই চিন্তা আরো বাড়াচ্ছে। গত মাসের শেষ দিকে অন্তর্বর্তী সরকার আমলে আটক 4 সাংবাদিকের মুক্তির চেয়ে বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামানকে চিঠি দিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজে। সরকারের তরফে কোনো সদুত্তর না পাওয়ায় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলেও চিঠি দেওয়ার কথা ভাবছে সংস্থাটি। এখন দেখার বিষয়, আওয়ামী লীগের দেশীয় তৎপরতার সাথে বিদেশি তৎপরতা বাড়ায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।